আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ কত জালেম হয়ে গিয়েছে যে এক মা তার সন্তানকে পেটে রাখছে, ওই অবস্থায় ওই মার ইজ্জত হনন করেছে এক জাতীয় জালেম। তাদেরকে জালেম বলবো না কাফের বলবো না মুশরিক বলবো আমি জানতে পারতেছি না। গতকাল রাত্রে যখন এই ঘটনা আমি দেখলাম, আমার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে এসেছে। যে মানুষ কতটা জাহেল হলে, কতটা মূর্খ হলে, কতটা বর্বর জাতি হলে সে এতটুকু কাজ করতে পারে। যে এক মা তার সন্তানকে পেটে রাখছে, ওই অবস্থা তার ইজ্জত হনন করেছে। আর বাংলাদেশের কিছু টিকটকার মূর্খ জাতি, সে যে ভিডিও করতেছে অথচ তার কাপড়টা উপরে কাপড়টা নিচে নামায় দেওয়ার সামর্থ্য কারণেই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত, ওই অবস্থা তার ভিডিও করতেছে। একটা মার তার ইজ্জতের কোনো হেফাজত নেই বাংলাদেশে, একটা বোনের তার ইজ্জতের কোনো হেফাজত নাই। আসলে দেশটার ভিতরে কি আল্লাহর গজব চলে আসলো না কি আসলো বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের যত ঘটনাই হয়েছে, গত পরশু দিনে যে ঘটনাটা, এটা আমাকে হৃদয় কাঁদিয়েছে। আমার অন্তরের মণিকুটা থেকে আমি কষ্ট পেয়েছি, যা বলে প্রকাশ করার মতো না। একটাবার ভাবুন, এই বিষয়টা যদি আজকে আপনার মার সাথে হতো তাহলে বিষয়টা কেমন হতো। ধরেন আজকে যদি সেই বিষয়টা আপনার বোনের সাথে হতো তাহলে আজকে বিষয়টা কেমন হতো। ধরেন বিষয়টা যদি আপনার আত্মীয়র কারোর সাথে হতো তাহলে বিষয়টা কেমন হতো। যারা এই বর্বর জাতি, তাদের সম্পর্কে আপনি কি বলবেন, কি বলার আছে আপনি বলেন। এই বর্বর জাতি কখনো বাংলাদেশের মাটিতে কখনো এগুলা কখনোই শেষ হবে না। কারণ বাংলাদেশটা এখন জালিমে ভরে গিয়েছে, ভালো মানুষের কোনো দাম নেই। মন্ত্রিসভায়, সংসদ সভায়, রাষ্ট্রীয় জায়গায়, গ্রামে মহল্লায়, অঞ্চলে, প্রত্যেকটা জায়গা সেক্টরে সব আপনার জালেম, দুর্নীতিবাদ, চাঁদাবাদ যত সব বসে পড়েছে। আজকে এই ঘটনাগুলো হচ্ছে। একটা মানুষ, আমি বুঝি না একটা দেশকে এরকমভাবে নির্লজ্জকর জাতি বানাতে পারে কিভাবে, আমি এটা জানতে পারি না, বুঝতেও পারতেছি না। আমি যেটা জানলাম, গত 2 মাসের ভিতরে 52,000 কোটি টাকা সরকার ঋণ করেছে, যা গত 30 বছরও যা কখনো হয় নাই। কিভাবে সম্ভব? দেশটা কি এভাবে এমনি নষ্ট হয়ে গেল? কারণ যারা সঠিক লোক কিংবা সঠিক পরামর্শদাতা কিংবা যোগ্য ব্যক্তি, তারা যোগ্য জায়গায় বসতে দেওয়া হয় না বাংলাদেশে। এই কারণেই আজকে আমার বোনের ইজ্জত হরণ হচ্ছে, আমার মায়ের ইজ্জত হরণ হচ্ছে, আমার ফ্যামিলির ইজ্জত হরণ হচ্ছে। আমার মায়ের সিকিউরিটি নেই, আমার বোনের সিকিউরিটি নেই। রাস্তায় যখন বের হয় তারা ঘরে ফিরতে পারবে কিনা তার ইজ্জত নিয়ে, এটার কোনো সিকিউরিটি সরকার দিতে পারতেছে না। আমি জানি না আসলে সরকার কি ঘুমায় নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, না তার মাথা আকাশে পা নিচে। সে কি এগুলা দেখতে পাচ্ছে না যে আমার মা বোনদের ইজ্জতকে হরণ করতেছে? এই বিষয় নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো কথা বলে নাই, কোনো মন্ত্রী এই পর্যন্ত এইগুলা কথা বলে নাই। আর বলবেই বা কেন ভাই? জুলাই যখন আন্দোলন ছিল তখন হাজার হাজার মানুষ মরছে, কিন্তু যারা এখন সংসদে গেছে তাদের ছেলে মেয়ে একটা মরছে কিনা কোনো রিপোর্টার কিংবা কোনো সাংবাদিক সে রিপোর্ট গ্রহণ করতে পারবে না। কেননা যারা এমপি বর্তমানে হয়েছে আমাদের রক্তের বিনিময় দিয়ে তারা এমপি হয়েছে, অথচ তাদের ছেলেরা লন্ডন, আফ্রিকা, আমেরিকা, তারা ওইখানে পড়াশোনা করতেছে। প্রত্যেক মাসে তাদের ফি দিতে হয় 30 লাখ টাকা। এই টাকা তারা কোথা থেকে দেয়? আমরা এতটুক মূর্খ জাতি হয়ে গিয়েছি যে আজকে তাদের পায়ে পায়ে আমরা ঘুরি, তারা যেভাবে বলে সেভাবেই চলি। আজকে আমাদের একটা নেতা যদি এখন আমাদেরকে বলে যে আমার পোস্টার লাগাই দিয়ে, আমি লাগাই দিয়ে আসি। অথচ আমি যদি জ্ঞানবান মানুষ হতাম, বুদ্ধিমান মানুষ হতাম, আকলদার মানুষ হতাম, তাহলে বলতাম যে তুই বুড়ো দাঁড়াইছিস, তোর সন্তান কোথায়? তোর সন্তানকে বল যে তোর সন্তান তোর পোস্টার লাগাবে, আমি লাগামো কে? আমার বাবার মান সম্মানে তোর ছেলে লাগাতে পারবে না, তাহলে আমি কি কারো সন্তান নয়? আমি কি কোনো বাবার সন্তান নয়? তোর সন্তানকে তুই লন্ডনে পড়াশোনা করাইতেছস, আমাকে দিয়ে তোর পোস্টার লাগাচ্ছস কেন? আমি কি তোর ভিখারি? আজকে হাজার হাজার ছেলে এমপির পিছে ঘুরে, চেয়ারম্যানের পিছে ঘুরে, মেম্বারের পিছে ঘুরে, অথচ একটা বার চিন্তা করে না যে তার ছেলে তার পিছনে ঘুরে না, তার ছেলে তার মিছিলে যুক্ত হয় না, তার ছেলে থেকে লন্ডনে, আর আমাদের কি দিয়ে তার পিছে পিছে ঘুরায়। আজকে তার একটা মিছিল করতে হবে, 30 জন ছেলে ফেলে নিয়ে আসো, তার পিছনে পিছনে ঘুরতে হবে, মিছিল করতে হবে, তার ছেলের কোনো খবর নাই। আজকে জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মারা গিয়েছে, অথচ একজন এমপির
একজন এমপি তার ছেলে বলতে পারবে না যে আমার ছেলেটা মারা গিয়েছে। কেন? তুমি রাজনীতি করো, তুমি আমাদের রক্তের বিনিময়ে তুমি সংসদে যাচ্ছ, তোমার ছেলে আগে থাকার কথা, আজকে তোমার ছেলের নাই খবর, তুমি গেছো সংসদে। একটা বলতে পারবেন যারা জুলাই আন্দোলনে ছিল তারা কেউ সংসদে গিয়েছে? একমাত্র হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, এটা মানা যায়, কিন্তু তাও আবার অনেক প্রতিরক্ষার বিনিময় গিয়েছে, অনেক প্রতিরক্ষার বিনিময় গিয়েছে। কিন্তু আপনার একজন জুনাই সনদের একজন লোক বলতে পারবে না যে কেউ তাকে সংসদে পাঠিয়েছে। পাঠাইছে কারা? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মানহানি মামলা, টাকা লুটপাটকারী, ব্যাংকে হাজার কোটি টাকা লেনদেনকারী, তাদেরকে নিয়ে সংসদে বসাইছে। তাহলে ওই সমস্ত লোক যদি সংসদে বসে, আপনি দেখেন বিএনপি যখন সংসদে যখন এই নমিনেশন দেয় তখন তাদের অনেক এমপিরা হাজার কোটি টাকা আপনার ব্যাংকের ভিতরে কি ছিল, ঋণগ্রস্ত ছিল, ঋণ ছিল, তারপরও তাদেরকে নিয়ে ওই জায়গার ভিতরে নিয়ে সংসদে নিয়ে বসাইছে। এখন দেখেন অবস্থা কি হয়েছে, এখন শুনেছি ইসলামী ব্যাংকে টাকা নেই, প্রবালী ব্যাংকে টাকা নেই, আল আরাফা ইসলামী ব্যাংকে টাকা নেই, ঢাকা ব্যাংকে টাকা নেই, বাংলাদেশ ব্যাংকে টাকা নেই। কেন টাকা নেই? কোন কারণে? ওই যে সংসদের ভিতরে বসাচ্ছে ঋণদারগুলা, তারা টাকা তো এমনি হাজার হাজার কোটি টাকা ঋণ করে নিয়ে আপালায় রাখছে, দেয় না, এখন আবার তাদেরকে বসেছে দেয়, এখন তো তারা চুরি আরো বেশি করবে, তারা তো এখন আরো চুরি বেশি করবে। এই কারণে আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো, চিন্তা করুন, ভাবুন, দেখুন, বুদ্ধি খাটান যে কি করা লাগবে, আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের, আমার মনে হয় না এখন তো 26, 27, 28 সাল, 2 বছর পরে দেখবেন আপনার মেয়ের নিরাপত্তা আপনি নিজে দিতে পারবেন না, সরকার দিবে দূরের কথা। আপনার বোনের নিরাপত্তা আপনি বাইরে দিতে পারবেন না। এরকম এক পরিস্থিতি, জাহিলিয়াতের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ পৌঁছাবে, কথাটা মনে রাখেন। জাহিলিয়াতের সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের স্থান পৌঁছাবে, আমি এটা বলে দিলাম। মক্কা যেমন প্রাচীনে যেরকমভাবে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদেরকে নির্যাতন করত, দর্শন করত, মক্কায় যখন এই সৌদি আরবে যখন জাহিলিয়াতের যুগ ছিল তখন এই কাফের মুশরিকরা নারীদের কোনো সম্মান দিত না। ঠিক বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ঠিক এইরকম হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করে সবাইকে পৌঁছায় দিবেন কথাগুলি শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।